গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল প্লেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো ভিডিওটা যেদিন করেছি সেদিন তো শরীরটা একদমই ভালো ছিল না, কিন্তু আজকে যখন এডিট করছি আজকে শরীরটা ভীষণই ভালো আছে। তো সেই জন্যই আর কি মানে মানে ভিডিওটা করার সময় দেখতেই পাচ্ছ কেমন নেতিয়ে গেছি। তো আগের দিন দুপুর থেকে আমি বাসন কোসন ধুতে পারিনি, মানে দুপুরে, রাতের, প্লাস সকালে চায়ের বাসন দিয়ে বুঝতেই পারছো মানে বেসিনে পুরো বাসনে বোঝাই হয়ে গেছে। ওই বাসন দেখে আমার আরও মানে শরীর খারাপটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো কী করব, ভাবলাম চলো যত রেখে দেবো তত গায়ে জ্বরটা আমার বেশি উপরে উঠে যাবে। তো বাসনগুলো ধুয়ে নিই। আর বেসিনটা যেহেতু ছোট ওই জন্য একটু অসুবিধা হয়। আর অনেকের অনেক রকম প্রশ্ন আছে, তো কালকে আমি ভাবছি যে তোমাদের সকল মানে সবার যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেবো। অনেকের আমার ভাড়া বাড়ি চেঞ্জ করা নিয়ে প্রবলেম, অনেকের অনেক কিছু নিয়ে আর কি জিজ্ঞাসাবাদ আছে। তো কালকে আমি আমার প্রেগনেন্সি সম্বন্ধে প্লাস তোমাদের A to Z সমস্ত কিছু একটা সুন্দর করে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। তো অনেকে জানো তো ডান হাত দিয়ে শাক কাটতে পারে, বা হাত দিয়ে পারে না, বা হাত দিয়ে পারে তো ডান হাত দিয়ে পারে না। আমি কিন্তু দু হাত দিয়ে এক্সপার্ট। আগে আমি পারতাম না, আগে বা হাতটাই আমার বেশি সুবিধা হতো। এখন বা হাত ডান হাত দুটো দিয়েই খুব ভালোভাবে আমি শাক একদম মিহি মিহি করে কাটতে পারি। যেহেতু অনেকক্ষণ ধরে বাসন কটা ধুলাম তো ওই জন্য একটুখানি শাকটা বসে বসে কাজগুলো করে নিলাম। তারপরে ঘরটার মুছে স্নান টান করে এখন দেখো গোপুসোনাকে পুজো করতে এসেছি। আর আজকে গোপুসোনার ড্রেস আর আমার ড্রেসটা মিলে গেল। তো ওকে প্রত্যেক দিনই বাসি জামা কাপড় ছাড়িয়ে দেওয়া হয়। আর যেদিন ভীষণ গরম পড়ে সেদিন ওকে আর আমি জামা টামা কিছু পরাই না, একটু আলগা গায়ে রেখে দিই। আর মানে বৃন্দাবন থেকে যে প্যান্টুলুনগুলো এনেছিলাম গোপুর জন্য, তো সেগুলো পরিয়ে রাখলেও কিন্তু খুব একটা সমস্যা হয় না। তবে আমার একটা ভীষণ বড় দুঃখ জানো, যে একটা নিজের বাড়ি করে গোপুর জন্য একটা খুব সুন্দর সিংহাসন কিনে মনের মতো করে ওকে সাজিয়ে রাখবো। জানি না গোপু আমার সেই আশাটা কবে পূরণ করবে। তো যাই হোক, যখন যেটা ভাগ্যে থাকে তখন সেটাই হয়, জানো তো। ভাগ্যে না থাকলে কোনো কিছু জোর করে কখনো পাওয়া যায় না। মানে কিছু না কিছু একটা বিষয় নিয়ে তোমার ঠিক আটকে যাবেই যাবে। মানে মানুষের উপরটা দেখে তো সবসময় বোঝা যায় না যে মানুষের ভিতরে ঠিক কতটা প্রবলেম থাকতে পারে। তো যাই হোক, গোপুসোনাকে আজকে আর জামা টামা পরালাম না, দেখো পুজো করে দিলাম। আর এবার গিয়ে রান্নার দিকে আর কি দেবো। কালকে না ফ্রিজে অনেকটা তরকারি রয়ে গেছে জানো তো, ওই জন্য আজকে ভাবছি আর বেশি কিছু রান্না করব না। আর আমার বর একটু নিরামিষ খাবার দাবার একদমই পছন্দ করে না, মানে ও নিরামিষটা খেতেই ভালোবাসে না। মাছ, ডিম, মাংসটা অতটা পছন্দ করে না, মাটনটা খুব ভালোবাসে কিন্তু চিকেনটা একদমই ভালোবাসে না। আর ডিমটা গরমে তো আমরা খাই না, তবু আজকে আমি ভাবলাম চলো একটু ডিম কষা কষা করে দিই, একদম শুকনো শুকনো করে করব, বেশ ভালো লাগে, খারাপ লাগে না। আর আলু দেবো না। আর যেহেতু অনেকটা কলমি শাক ছিল, এর আগের দিন কলমি শাকটা খেয়ে আমার খুব ভালো লেগেছে, ওই জন্য ওকে বলেছি যে কালকে কলমি শাকটা ভীষণ ভালো লেগেছে, তো আজকে বাজার থেকে আবার নিয়ে এসেছে। তো আমি ভাবলাম কাল যদি ভাবছি একটু ক্যান্টিনে যাব, BSF ক্যান্টিনে, তো যদি রান্নাবান্না না করতে পারি তো ওই জন্য আজকেই শাকটা করে ফেললাম। তো তারপরে দেখো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আদা, জিরে, রসুন, লঙ্কার একটা পেস্ট ওর মধ্যে দিয়েছি, একটু লবণ, একটু হলুদ আর একটু টমেটো দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে তারপরে ডিমগুলোকে একদম শুকনো শুকনো করে নামিয়ে ফেলবো। এই দেখো বলেছিলাম একদম শুকনো করবো, শুকনো করেছি। আর ফ্রিজ থেকে চাল কুমড়োর তরকারিটা বার করেছি, তাহলে আজকে খালি দুটোই রান্নার পদ হয়েছে, কলমির শাক ভাজা আর ডিম কষা। ডাল আর চাল কুমড়োটা আগের দিনকার, এই দিয়েই কিন্তু আমাদের দুপুরে দেখো বেশ ভালো খাওয়া দাওয়া হয়ে যাবে। তো দুপুরে ভালো করে খাওয়া দাওয়ার পরে এখন একটু বেরোচ্ছি বাজারে। কালকে আমার মেয়ের স্কুলে একটা অ্যানুয়াল ফাংশান আছে, তো সেই জন্য ওখানে ও পার্টিসিপেট করবে। ওদের হোয়াইট কালারের ড্রেস লাগবে। ওর প্রচুর পরিমাণে ঘেরালা জামা, ব্লু আছে, অরেঞ্জ আছে, পিঙ্ক আছে, হ্যাঁ তারপরে হচ্ছে হোয়াইট আছে, সব রকম আছে। এই হোয়াইট আছে বলছি, হোয়াইটটাই খালি নেই, বাদ বাকি সব আছে। তো আমি হালকা করে একটু লিপ বাম দিয়ে নিলাম ঠোঁটটায়, এখন কিন্তু আর সেই শুষ্কতার ভাবটা নেই, যা গরম পড়ে গেছে। তো তবু হালকা করে একটু লিপ বাম দিলে আর কি খুব সুন্দর কালার হয়। তো প্রথমে এসেছিলাম কাশিমবাজার, সবিতা বলে একটা দোকান আছে, সেই দোকানটাতে। এই দেখো, তো এই দোকানটাতে এসে ভেবেছিলাম যে এখানে প্রচুর কালেকশান পেয়ে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত 15-20 মিনিট দাঁড়িয়ে থাকার পরে ওরা আমাদেরকে পারলো না আর কি দিতে। একটা ড্রেস পেয়েছিল যেটা অর্ধেকটা লাল অর্ধেকটা সাদা, কিন্তু অর্ধেকটা লাল সাদাতে হবে না, ওই জন্য পুরো সাদা লাগবে বলে আমরা চলে এসেছিলাম মানে এক্সপ্রেস বাজারে। তো আমি জানি এক্সপ্রেস বাজারেও খুব একটা পুরো হোয়াইট কালারের মধ্যে ড্রেস পাওয়া যায় না, কিন্তু দিদার গায়ের ড্রেস খারাপ পাওয়া যায় না, ভালোই পাওয়া যায়।
এই যে সামনে বাচ্চাটা দাঁড়িয়ে আছে ঠিক এরকম একটা ড্রেস ছবিটাতে আমাদেরকে দেখিয়েছিল। এরকম ড্রেস আমার মেয়েরও বাড়িতে আছে, তো লাল থাকলে তো হবে না। তারপরে দেখো এক্সপ্রেস বাজারে এসে এই ড্রেসগুলো আমার বেশ ভালো লেগেছে, কিন্তু একটা হোয়াইট কালারের মধ্যে ছিল না, সব এক একটা নীল গোলাপি মানে এটা ওটা, কিন্তু ড্রেসগুলো খুবই সুন্দর ছিল। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরাও একটু দেখলো, খুঁজে টুজে আর দিতে পারলো না, বললো না ম্যাম হবে না। তো ওখান থেকে বেরিয়ে তারপর চলে গেছিলাম বাজার কলকাতাতে। বাজার কলকাতাতে গিয়েও কিন্তু আমরা পাইনি, ওখান থেকেও আমাদেরকে ঘুরে আসতে হয়েছিল। ওখানেও লাল সাদা ছিল, সাদার উপর প্রিন্টেড ছিল, খুব সুন্দর ড্রেস ছিল। যাই হোক সেটা তো হলো না। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপরে আমরা কাদাইয়ে গেছিলাম, কাদাই থেকে কিন্তু একটা খুব সুন্দর ড্রেস পেয়েছি। তো ড্রেসটা তোমাদেরকে দেখানো হয়নি, ওটা তোমাদেরকে পরের দিনকার ব্লগে যখন তিথা রেডি হবে মানে ফাংশানের জন্য, তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো আজকে দেখো একটুখানি কলাগুলো নরম নরম হয়ে গেছিলো, আমি ছাড়িয়ে এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। কালকে ভাবছি কলা আর একটু ময়দা দিয়ে আটা দিয়ে চিনি দিয়ে একটু কলা দিয়ে একটু টিফিন বানাবো সুজি দিয়ে, ওটাই ব্রেকফাস্টে খাওয়া হয়ে যাবে। আর বরকে বলছি আমার শরীরটা ভালো লাগছে না, ও বললো তুমি যাও, তুমি গিয়ে একটু শোগা, আমি একটু টিমগুলো ভেজে নিচ্ছি। তো দুপুরে যে ডিম কষাটা করেছিলাম, তো সেই ডিম কষাটা না মানে 3 খেয়েছিলাম আর একটা সিদ্ধ ডিম খেয়েছিলাম। তো এখন আমার বর বলছে আমি আর সিদ্ধ ডিম খাবো না, আমি রাত্রে একটা ডিমের অমলেট করি। তো ওর জন্য আর মেয়ের জন্য দুজনের জন্য 2টো ডিমের অমলেট করলো, আর আমি মানে যে সিদ্ধ ডিমটা আছে ওটাই আমি খাবো। তো যাই হোক চলো, আবার সকালবেলায় উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আগের দিনের যে কলাটা ছাড়িয়ে আমি রেখে দিয়েছিলাম, সেটাই সুজি আটা আর কলা আর হালকা করে একটু মিষ্টি দিয়েছি, দিয়ে একটা বেশ ভালো করে ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার সুন্দর করে হালকা করে তেলে, এটা কিন্তু বড়া ভাজার মতো, কলার বড়া যেটাকে বলে সেটাও এটা দিয়ে ভাজা হতো, কিন্তু আমি অতটা ডিপ তেলে এখন ভাজাভুজো খাবো না, কারণ তোমরা জানো প্রেগনেন্সিতে ভালো মানুষেরও সবসময় অ্যাসিডিটি হয়ে যায়, গ্যাস হয়ে যায়। তো সেই জন্য সবসময় নিজের সাবধানতাটা নিজের কাছে। বাইরের খাবার দাবার আমি খুব কম পছন্দ করি, হ্যাঁ মানে খুব বেশি পছন্দ করি না, কিন্তু এখন আমি বাইরের খাবার দাবার একদমই খাই না। আমার বর আসলে, আমার বর বাজারে গেলেই আমার মেয়ের জন্য এটা সেটা। আজকে সকাল থেকে আমার সেইভাবে ভিডিও শ্যুট করার কোনো টাইম হয়নি। দেখো মাথা ঘষে স্নান করেছি, আর আজকে মঙ্গলবার, শনি মঙ্গলবারে না সিঁদুর তুলতে হয় না মাথায়, তো সেই জন্য তুলিনি। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স আলু সর্ষে করছি। আজকে বিভাগের একটা বার্ষিক প্রতিযোগিতা আছে, সেটাতে ও পার্টিসিপেট করেছে, সেখানে যাবো বলেই এত দুটো কথা। তো ডান্স ম্যামের কাছে ফোন করে জানতে পারলাম যে ওখানে প্রোগ্রামটা শুরু হবে অনেকটা দেরিতে, 4টেই, কিন্তু ওখানে 2টোর মধ্যে আমাদেরকে পৌঁছে যেতে বলেছে। আর স্কুল থেকে মেসেজ করেছে যারা যারা পার্টিসিপেট আছে তারা যেন অবশ্যই মানে 1টার মধ্যে পৌঁছে যায়। তো ম্যামকে ফোন করলাম, ম্যাম বললো না না কোনো ব্যাপার না, 2টোর মধ্যে পৌঁছালেই হবে। তো সেই জন্য দেখো একটু ভেন্ডি সর্ষে করছি, আর ভাবলাম বেশি কিছু রান্না করব না। বর আবার বাজারে গিয়ে একটা বড় সাইজের রুই মাছ চিংড়ি মাছ এনেছে, কিন্তু আমি এই মাছগুলো এখন এত বেলাতে এনেছে না, আমি আর সময় পেলাম না, জানো তো একদমই সময় পেলাম না। ওই জন্য একটু মাছ ভাজা আর এই মাছের খানিকটা ডিম ছিল, যেটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে ভালো করে মাছে একটু বড়া ভাজলাম। একটু ডাল করেছি, ভেন্ডি আলু সর্ষে, মাছ ভাজা প্লাস মাছের ডিম ভাজা। এই তো দেখতে দেখতে অনেক রকম হয়ে গেল বলো। তো কিছু রান্না করব না ভাবলে ওই 3-4 রকম আইটেম আমার বর আসলে ঠিক হয়ে যাবে। মানে আমি যদি ভাবি আজকে আমি কিচ্ছু রান্না করব না, তাও জানবে 3-4 রকম আইটেম হয়ে গেছে। মাছের ডিম ভাজতে গেলে কিন্তু অনেক সময় দেখবে ছিটকে ছিটকে গায়ে আসে, মানে ছোটো ছোটো বড়া করে দিলে। ওই জন্য মাছের ডিমটা যখন ভাজা হয় না, তখন তেলের পরিমাণটা খুবই সামান্য দিতে হয়। তারপরে ডিমটা এপাশ ওপাশ বেশ ভালো করে মানে ইয়েটা হয়ে গেলে, মানে কাঁচা ভাবটা চলে গেলে আর ফোটার মতো ভাব না থাকলে, তখন তেলটাকে দিতে হয়। এই জিনিসটা আমি সত্যি আগে জানতাম না, সেই জন্য আমি ডিম ভাজতে গেলে মানে চটপট চটপট করে ফুটে ফুটে আমার গায়ে পড়তো। দেখো মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে দেওয়া আছে, ডিমটা মানে ভিতর ভিতর সিদ্ধও হয়ে যাবে প্লাস পুড়বেও না। আর অনেকটা পরিমাণে ডিম ছিল বলে আমি আজকে আর এর মধ্যে বেসন দিইনি, একটু বেসন দিলে নরম হয়, আর বেসন না দিলে একটু শক্ত হয়। কিন্তু আমি যেহেতু একটু পাতলা পাতলা করে ভাজছি, তো খুব একটা বেশি শক্ত হবে না, আর গরম গরম ভাজাতেই খেয়ে নেব, বেশ ভালো লাগবে, খারাপ লাগবে না। তো ডিমটা যাই হোক ভাজতে দিয়ে চলে গেছিলাম, মানে একদিকে মেয়েকে এদিকে বলছি রেডি হ, এদিকে আমি করছি, মানে কখন যে কি করব তার আর ঠিক নেই। তো চলো একবারে ভাতটা ওকে আগে দিয়ে দিই, ওই একটু দেরি করে খেতে, তারপরে একবারে আমরা নিয়ে বসে পড়ব। তো এই দেখো মাছের ডিম ভাজা
আর তার সাথে ছিল একটু আম দিয়ে পাতলা করে মুসুরির ডাল। গরমকালে না আম ডালটা খেতে খুব ভালো লাগে, আর আমার ডালের মধ্যে মুসুরির ডালটাই আর কলাইয়ের ডালটাই বেশি ভালো লাগে। আর একটু ভেন্ডি সর্ষে করেছি। আর মাছটা এখানে দিদিভাই একটু মাশরুম দিয়েছিল, মাশরুম রান্না করেছিল। আর মাছটা না এখনও ভাজা হয়নি, মানে আমার মেয়েকে আগে আমি খেতে দিয়ে দিলাম, ও তো একটু নিটপিট করে খায়, তো আগে থেকে খেয়ে নিলে ওকে রেডি করে দিতে পারবো। ওদিকে বরের ভাতটাও বেড়ে দিয়েছি। বরমশাই তো স্নান করতে ঢুকেছে, আজকে কাজের দিনে ও চলে গেছিলো ওর গাড়িটাকে একটু সার্ভিসিং করতে, সেখানেই অনেকটা দেরি হয়ে গেছে। তো ও যদি বাইরে থাকতো আমাকে একটু হেল্প করে দিত তাহলে হয়তো তাড়াতাড়ি হতো। সকাল থেকে তো অনেকই কাজ থাকে, তাই না বলো? এবার আমি না এখন আর খুব একটা বেশি হুটোপাটা করে পারি না, তবু আমি যতটুকুনি করি, মানে আমার আশেপাশে যারা আছে সবাই আমাকে বলে যে তুমি প্রেগনেন্ট অবস্থাতে এতটা করছো, এটাই অনেক। তো মাছটা ভাজা হোক, তারপরে তিনজন মিলে আর কি খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে দেখো দিদামণি কত সুন্দর রেডি হয়ে গেছে। আর ও তো কি বলবো, কমেন্ট তো আগে তো বাংলা পড়তে পারতো না, কিন্তু এখন বেশ ভালোই বাংলাটা পড়তে পারে, যুক্ত অক্ষরগুলো পড়তে পারে না। তো ও যখন শোনে যে তোমরা ওকে কমেন্ট করেছো দুষ্টু দিদা, মিষ্টি দিদা, দিদামণিকে খুব ভালো লাগে, এগুলো পেয়ে ও এত খুশি হয় না, মানে এগুলো শুনলে। আমি যখন বলি মানে এই আন্টিটা এই কমেন্ট করেছে, তখন ও ওখানে বসে বসে একটা ফ্লাইং কিস দিয়ে দেয়, বলে মা এই আন্টিকে একটা ফ্লাইং কিস দিয়ে দিলাম। মানে ও আর কি কমপ্লিমেন্ট পেতে নিজের বিষয়েও খুব ভালোবাসে। তো ড্রেসটা কিন্তু উপরে একটা জ্যাকেট আছে, ওর পুরো মেকআপটা মানে যেটা আর কি ওর সাজানোটা হয়েছিল সেটা আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, মানে এত হুটোপাটা মানে আমিও ভাত খেয়েছিলাম, ভাত খেয়ে মানে ওর সাথে আমি পেরে উঠছিলাম না, সত্যি কথা বলতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। আর দেখতে দেখতে প্রেগনেন্সির অর্ধেকটা টাইম, আমি এখন অর্ধেকটা সময়ে চলছি, মানে অর্ধেকটা টাইম পার করে ফেলেছি। তো এখন না আস্তে আস্তে মানে নিজেকে খুব ক্লান্ত বোধ হয়, আর তাতে ব্লাড কম, প্রেশার লো, এই জন্য শরীরটা আরও বেশি দুর্বল লাগে। তো আমি যেহেতু সেইভাবে ভিডিও ওর পুরো মানে ফুল মেকআপের ভিডিওটা করতে পারিনি, তো সেই জন্য আমি একটা পিকচার তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে যে ওর ফুল লুকটাতে কেমন লাগছিল। তো দেখো এই যে সাইডে দিয়ে দিয়েছি। তো এটা ছিল আমাদের দিদুমণির আর কি ফুল লুক। তো এখানে এসেই ও একটু টিফিন খাচ্ছিল, তারপরে আমরা ওদের স্কুলে প্রোগ্রামটা হয়নি, প্রথমে রবীন্দ্র সদনে বলেছিল হবে, তারপরে রবীন্দ্র সদনে আর হয়নি, তারপরে আমাদের জেলা পরিষদের যে স্টেডিয়ামটা আছে ওখানেই হয়েছিল। আর এখানে এসে তখন দেখলাম এসিটা চালায়নি, খানিকটা পরেই চালালো, খুব গরম লাগছিল প্রথম দিকে। তো দিদা একটু টিফিন খেয়ে একটুখানি লিপস্টিকটা এনেছিল ব্যাগের মধ্যে ভরে, লিপস্টিকটা দিল। আর ওদের প্রোগ্রাম আর কিছুক্ষণ পরেই। যাই হোক, নেক্সট ব্লগে ওদের প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এতটুকুনি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কুটকুটে বুড়িকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো।